আমার সামনেই হাতের মোবাইলটা আছাড় মারলো আমার স্ত্রী নিশি। মেঝেতে পড়ার সাথে সাথে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল নিশিকে সদ্য কিনে দেওয়া মোবাইলটা। মোবাইলটা ভেঙে ফেলে হন হন করে ব্যালকনির দিকে চলে গেল নিশি। আর আমি বোকার মতো চেয়ে আছি ওর দিকে। মোবাইল আছাড় দেওয়ার কারণ কারণ হলো আমি ওর মোবাইল হাতে নিয়েছি কেন। আমি এবং নিশি বিয়ে করেছি 3 বছর। আমাদের বিয়েটা প্রেম করেও নয়, আবার ভালোবেসেও নয়। আগে থেকে দুজন দুজনকে পছন্দ করতাম। মানে আমি নিশির ছোট ভাই মুহিবকে পড়াইতাম। সেই থেকেই আমাদের পরিচয়। সেটা ওর পরিবার জানার পর আর না করেনি। কেননা যখন ওর বাবা মা আমাদের পছন্দ করার বিষয়টা জানতে পারে, তখন আমি ভালো একটা জব করতাম। হুম, আমি এখন বেকার। আমার বস হঠাৎ করে বাংলাদেশ থেকে সবকিছু গুটিয়ে নিয়ে ইউকে চলে গেলে বেকার হয়ে পড়ি আমি। ইউকে এর মতো দেশে ভালো পার্টনারশিপে ব্যবসা করতে পারলে কে চায় এদেশে থাকতে বলুন। যখন আমি চাকরি করতাম তখন নিশি অনার্স 3য় বর্ষের ছাত্রী ছিল। এখন নিশি চাকরি, আমি বেকার। ঠিক ধরেছেন। নিশি অনার্স কমপ্লিট করে ওর এক বন্ধুর মাধ্যমে একটা জব পায়। আর বলতে গেলে সেদিন থেকে এসব শুরু আমার জীবনে। কি হয়েছে এখানে? আমার মা: কিছু না, এতক্ষণে সব ক্লিন করে নিয়েছি। কিছু একটা ভাঙ্গার শব্দ পেলাম। কই? না তো। নিশি কই? ব্যালকনিতে। ও বলেই চলে গেল আমার মা। মা চলে যাওয়ার পর আমি নিশির দিকে ব্যালকনিতে গেলাম। নিশির কাঁধে হাত দিয়ে বললাম, মোবাইলটা ভাঙ্গার কি দরকার ছিল? নিশি চুপ। আমিও কিছুক্ষণ চুপ থেকে আবার বললাম, অফিসে যাবে না? এখন বিরক্ত করো না তো। শক্ত গলায় বলল নিশি। আমিও আর কথা না বাড়িয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর নাস্তা নিয়ে আসলো আমার মা। টেবিলে রেখে তারপর চলে গেল। আমরা একটা ভাড়া বাড়িতে থাকি। আমাদের বিয়ের সময় মূলত মা আসে গ্রাম থেকে। তারপর নিশি আর মাকে যেতে দেয়নি। ওর নাকি একা থাকতে ভালো লাগতো না তাই। আমি যখন চাকরি করতাম তখন বাসায় একটা কাজের মেয়ে ছিল। তখন মা কোনো কাজ করতো না। আমার চাকরি চলে যাওয়ার পর মেয়েটাকে বেশি দিন রাখতে পারিনি। চলে যেতে হয় ওকে। তারপর থেকে মাই সব করে। নিশিকে ডেকে নিয়ে নাস্তা সেটে বসে নাস্তা সেরে নিলাম যে যার মতো। তারপর নিশি অফিস চলে গেল। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইন্টারভিউ দিতে। হুম, আজ আমার একটা কোম্পানিতে ইন্টারভিউ আছে। সেটা কখন হবে, কোথায় হবে, সেটা ওদের পেজ থেকে জানার জন্যই নিশির মোবাইলটা হাতে নিয়েছিলাম। আমার মোবাইলে ডাটা ছিল না তাই। রাস্তা দিয়ে হাঁটছি আর হাতে ঘড়ির দিকে তাকাচ্ছি। প্রচণ্ড রোদ। তবে রোদে হাঁটার অভ্যাস আমার আছে। জীবনে কম কষ্ট করিনি। হাঁটতে হাঁটতে গন্তব্যে পৌঁছে গেলাম। ওয়েটিং রুমে বসে আছি। কিছুক্ষণ বসে থাকার পর আমার ডাক পড়লো। ইন্টারভিউ দিলাম। তবে চাকরিটা হবে বলে মনে হয় না। না, ইন্টারভিউ খারাপ হয়নি। চাকরিটা হবে না কারণ আমার যে মামা খালু নেই। সুপারিশ ছাড়া এখন চাকরি সোনার হরিণের চেয়েও দামি। আবারও হেঁটে হেঁটে বাসায় ফিরছি। হঠাৎ সকালের কথাটা মনে পড়ে গেল। মানে নিশির মোবাইল ভাঙ্গার কথা। তাই রাস্তার ধারে একটা মোবাইল মার্কেটে ঢুকলাম নিশির জন্য একটা মোবাইল দেখার জন্য। হয়তো এটা ভাবছেন যে রিক্সা ভাড়া না দিয়ে যে হেঁটে ইন্টারভিউ দিতে যায় সে কিনবে মোবাইল। আসলে টাকা আমার কাছে কিছু টাকা আছে। বাকিটা না হয় কারো কাছে ধার নেব। কেননা মোবাইলটা তো আমার জন্য ভেঙেছে। দুই একটা দোকান ঘুরে মার্কেটের কোনায় একটা বড় দোকান দেখে সেদিকে হাঁটতে শুরু করলাম। হঠাৎ কেউ আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে এগিয়ে গেল। ধাক্কাটা সামাল দিয়ে সামনে তাকিয়ে দেখি একটা ক্যাপল হাত ধরে হাঁটছে। ছেলেটাকে চিনি না, কিন্তু মেয়েটাকে চেনা চেনা লাগছে। তাই একটু দ্রুত হাঁটতে শুরু করলাম। কিন্তু ওদের নাগাল পেলাম না। খটকা লাগলো মনে। মেয়েটা নিশি নয় তো? কিছুক্ষণ ঘোরাঘুরি করে মোবাইল না নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেট থেকে। হতাশ হয়ে বাসায় ফিরলাম। রুমে এসে খাটের উপর শুয়ে মাথায় হাত দিয়ে আসি। এমন সময় কারো হাতের স্পর্শ অনুভব করলাম। চোখ খুলে দেখি মা। কিরে, চাকরিটা হয়নি? মা অদ্ভুত এক প্রাণী। সন্তানের মুখ দেখে তার ভিতরের সব কিছু বুঝতে পারে। মায়েদের একটা আলাদা ক্ষমতা আছে, যা অন্য কারো নেই। তাই তো আমাদের প্রিয় ধর্ম ইসলাম ধর্মে বলেছে, সন্তানদের বেহেশত মায়ের পায়ের নিচে। আমি বললাম, না, হয়নি। খুব ক্লান্ত লাগছে। হুম, দাঁড়া, আমি পানি নিয়ে আসতেছি বলেই চলে গেল মা। বিকেলে বসে বসে চাকরির পেপার দেখছি। এমন সময় নিশি রুমে প্রবেশ করলো, হাতে একটা ব্যাগ নিয়ে। দেখে বুঝতে পারলাম নতুন মোবাইল কিনেছে। মনে মনে ভাবতে লাগলাম, তাহলে কি মার্কেটে দেখা সেই মেয়েটা নিশি? নিশির হাতে ব্যাগ দেখে খুব সাধারণভাবে মনের মাঝে কিছু প্রশ্ন উদয় হলো। সংশয় তৈরি হলো। সংশয় দূর করতে নিশিকে বললাম,
তোমার হাতে ওটা কিসের ব্যাগ? দেখে বোঝো না, মোবাইল কিনেছি। খুব ইচ্ছে থাকা সত্ত্বেও মনের মাঝে উদয় হওয়া বাকি প্রশ্নগুলো আর করতে পারলাম না, চুপ হয়ে গেলাম। একটা উত্তরেই আমাকে বাঁকা চোখে দেখে ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে চলে গেল নিশি। আমি এই ফাঁকে ব্যাগটার কাছে গেলাম, ব্যাগটা হাতে নিলাম। হাতে নিয়ে বুঝতে পারলাম মোবাইলটা খুব না হলেও দামি, 10 প্লাস তো হবেই। এই সময় এত টাকা দিয়ে ফোন কেনা নিশির পক্ষে সম্ভব না, কেননা ওর বেতনই তো 18,000 টাকা। তার উপর আজ 24 তারিখ, মানে মাসের শেষের দিকে। এখন এই সময় নিশির হাতে এত টাকা থাকা সম্ভব না। ব্যাগটা রেখে আবার পেপারটা হাতে নিলাম। নিশি ওয়াশরুম থেকে তাওয়াল গায়ে পেঁচিয়ে গোসল শেষ করে বেরিয়ে এলো। মেয়ে মানুষ ফুলের মতো, ফুলের উপর পানি ছিটালে ফুল যেমন তার সব সৌন্দর্য উজাড় করে দেয়, মেয়েরাও ঠিক তেমনি। পানির স্পর্শে মেয়েদের আসল সৌন্দর্য ফুটে ওঠে। ভেজা চুলে নিশিকে খুব সুন্দর লাগছে। নিশির তাওয়ালে পেছানো শরীর আমাকে যেন একটা নেশায় ফেলে দিচ্ছে। রাত প্রায় 9টা। আমি ডিনার সেরে একটু বাইরে বের হলাম, উদ্দেশ্য চায়ের দোকান। তবে চায়ের দোকানে যেতে হলে প্রায় 4-5 মিনিট হাঁটতে হয়। গলির মধ্য দিয়ে হাঁটছি, ডান ও বাম দিক দিয়েই পড়াশোনা করা বাচ্চাদের শব্দ শুনতে পাচ্ছি। দুই দিকের বাসাগুলো থেকে ছোট ছোট বাচ্চাদের নামতা পড়ার ধ্বনি স্পষ্টভাবে কানে বাজতেছে আমার। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12। কোনো কোনো বাসা থেকে মহিলাদের কঠোর গলাও কানে আসতেছে, ভালো করে পড়, না হলে মারবো। বাচ্চাদের গলার আওয়াজ শুনে মুহূর্তের মধ্যে হারিয়ে গেলাম নিশি এবং আমার প্রথম বিবাহ বার্ষিকীর রাতে। সেদিন হালকা আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের বিবাহ বার্ষিকী পালন করি। সব আয়োজন শেষে যখন দুজনে রুমে এসে শুয়ে পড়ি, তখন নিশি আমার বুকে মুখ রেখে বলেছিল, একটা কথা বলবো? হুম, কি? তুমি প্রথমে ছেলে চাও নাকি মেয়ে? নিশির প্রশ্নে একটু অবাক হয়ে বলছিলাম, এখন এসব ভাবছো কেন? সামনে না তোমার পরীক্ষা। পরীক্ষা তো কি হয়েছে, আর ভাবতে তো দোষ নাই। তুমি কি জানো, মেয়েরা যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে নিয়ে 50 বছর পরে কি করবে সেটাও ভেবে রাখে। আর আমি তো 2 বছর পরের কথা ভাবছি। জানো, আমার খুব ভালো লাগে ছোট বাচ্চা পড়াতে। তুমি যখন মুহিবকে পড়াতে আসতে, আমি তখন লুকিয়ে লুকিয়ে দেখতাম তোমায়। সেদিন নিশির কথা শুনে হা হা করে হেসে দিয়েছিলাম। হাসার জন্য কতগুলো কিল ঘুষি আমার বুকে পড়েছিল তার হিসাব নেই। যাকগে সেসব কথা। চায়ের দোকানে চলে আসছি, এখন চা খাবো। চাচা 1 কাপ চা দেন, সাথে একটা বেনসন। এই নিন। চায়ের দোকানদার। আমি কাপটা হাত বাড়িয়ে নিয়ে পাশে রেখে সিগারেটটা নিলাম। তারপর চাটা শেষ করে দোকানদারকে টাকা দিয়ে সিগারেটটা ধরিয়ে নিলাম। ইচ্ছে মতো টানের উপর টান দিয়ে সিগারেট শেষ করে বাসায় এসে দেখি নিশি শুয়ে শুয়ে সদ্য কেনা নতুন ফোন টিপছে আর মুচকি মুচকি হাসতেছে। আমিও নিশির পাশে শুয়ে পড়লাম। শোয়া মাত্রই নিশি বলল, কই গেছিলা? দোকানে। ও, হুম। একটা কথা বলবো নিশি? কি? ফোন কেনার টাকা কই পাইছো? কেন? এই প্রশ্নটা করার অধিকার আমার আছে নিশি, সেটা তো জানি। আমি অধিকারের কথা নয়, প্রশ্নটা করার কারণ জানতে চাচ্ছি। জানাটা প্রয়োজন আমার। কেন প্রয়োজন শুনি। তুমি ফোন কিনে দিতা? তুমি বলবা কি না? ধমক দিয়ে। ছি, তুমি সিগারেট খেয়ে আসছো? হুম। তো? আমি তো কিছু একটা বলতে গিয়েও থেমে গেল নিশি। তারপর বিছানা থেকে উঠে বালিশ আর একটা চাদর নিয়ে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লো। এসব দেখে বললাম, ফ্লোরে শুইলা কেন? তো কি করব, সারা রাত সিগারেটের গন্ধ শুকবো? কি করবা মানে? আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না, তাই তোমার সাথে ঘুমানো সম্ভব না। আর বিরক্ত করো না, আমি খুব ক্লান্ত। নিশির এসব কথা শুনে অবাক হয়ে গেলাম। অবাক কেন হচ্ছে শুনবেন। একদিন নিশি আমাকে বলেছিল, তুমি সিগারেট খাও? আমি বলেছিলাম না। কেন? তারপর নিশি বলেছিল, না খেলে আজ থেকে খাবা। অবাক হয়ে সেদিন বলেছিলাম কেন? কারণ আমি চাই না কেউ বলুক তুমি আমার কথায় উঠা বসা করো। আর আর সিগারেটখোর ছেলেদের প্রতি আমার একটু দুর্বলতা আছে। হা হা। সেদিনের নিশির সেই হাসির ধ্বনি আজ আবার কানে এসে ধাক্কা খেলো আমার। ভাবছি, মানুষ কত সুন্দর করে নিজেকে বদলাতে পারে। আমি খাটে আর নিশি ফ্লোরে শুয়ে ফোন টিপছে। কেউ যদি আপনার থেকে দূরে সরে যেতে চায়, তাহলে আপনার করা ছোট থেকে ছোট ভুলগুলো তার কাছে পাহাড় সমান মনে হবে। আর সেগুলোকে ইস্যু করেই সে আস্তে আস্তে আপনার থেকে সরে পড়বে, যেমনটা নিশি আজ করলো। যত দিন যাচ্ছে নিশিও আমার দূরত্ব বাড়ছে। ইদানিং নিশির ছোট ছোট বিষয় নিয়ে মিসবিহেভিয়ার গুলো বেড়েই চলছে। একদিন দুপুরে লাঞ্চ শেষ করে বসে আছি, এমন সময় মোবাইলের রিংটোনটা বেজে উঠলো। অপরিচিত নাম্বার।
পিক করে সালাম দিলাম। আপনি আদিল? জি। আপনি কি? আপনি কিছুদিন আগে আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন? জি স্যার। সামনের 3 তারিখ অফিসে দেখা করবেন বলেই কলটা কেটে দিল। ওনার কথা শুনে মনে হলো হয়তো চাকরিটা হলেও হতে পারে। নিশিকে এ বিষয়ে কিছু বলবো না বলে ঠিক করলাম, এমনকি মায়ের কাছেও বলবো না। রাতে আমি এবং নিশি শুয়ে আছি, হঠাৎ ওর মোবাইলে কল আসে। নিশি মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি করে ভাইব্রেশন মোডে নিল। হয়তো আমি জেনে যাব এই ভয়ে ভাইব্রেশন মোডে নিয়ে বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে কথা বলতে শুরু করলো নিশি। এক ফোঁটা জল আমার চোখের থেকে বেরিয়ে গাল বেয়ে আস্তে করে এসে টপ করে বালিশের উপর পড়লো। কি হচ্ছে? কি বুঝতে পারছি না। নিশিকে কি এই বিষয়ে প্রশ্ন করব? যদি করি তাহলে ওর উত্তরগুলো নিতে পারবো কি? এরকম পরিস্থিতিতে যে বুকের ভিতর কি পেইন হয় সেটা শুধু সেই বোঝে যার হয়। কেউ পাশে এসে শুয়ে পড়লো আমার। বুঝতে পারলাম নিশি এসেছে। আমিও কোলবালিশটা টেনে নিয়ে পাশ ফিরে চোখ বন্ধ করলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নিশি খাটের উপর নাই। হঠাৎ করে নিশিকে না দেখে একটু অবাক হলাম। তারপর ভাবলাম হয়তো ব্যালকনিতে আছে, কিন্তু সেখানে গিয়ে দেখি নিশি সেখানেও নাই। কোথায় যেতে পারে নিশি? সেটাও এই সকালবেলায় মায়ের রুমে? তাড়াতাড়ি করে মায়ের রুমের সামনে গিয়ে দরজায় নক করলাম। প্রথমে কোনো সাড়া পেলাম না, তাই বারবার নক করতে লাগলাম। কারণ মা হয়তো নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, তাই দরজার শব্দ শুনছে না। অনেকক্ষণ নক করার পর আম্মা দরজা খুলে বাইরে এসে বলল, কি হয়েছে? দরজায় এত শব্দ করছিস কেন? মা, তুমি? নিশি তোমার কাছে এসেছে? না। কেন? নিশি তোর রুমে নেই? অবাক হয়ে, না। ঘুম থেকে উঠিয়ে দেখি ও বিছানায় নেই। ভাবলাম হয়তো ব্যালকনিতে আছে, কিন্তু ওখানেও নেই। কি? হুম। তাহলে কোথায় গেল? জানি না মা। নিশিকে কল করেছিস? না। তাহলে কল কর। আচ্ছা। বলে রুমে চলে আসলাম মোবাইল নিতে। মাও আমার পিছনে পিছনে রুমে চলে আসলো। রুমে এসে মোবাইলটা বের করে নিশিকে কল দিলাম। 2বার রিং হলো, কিন্তু কলটা ধরলো না। আবার ট্রাই করলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা পিক করলো নিশি। পিক করে বলল, কলটা পিক করছি না, তার মানেটা হলো আমি ব্যস্ত। এতটুকু বোঝো না? আসলে আমি তোমার টু টু। কথাটা শেষ না করতেই কলটা কেটে গেল। কি বলল নিশি? মা, কিছু না, এখন ব্যস্ত আছে। ও, এত সকালে কি এমন কাজ? জানি না, তুমি চিন্তা করো না, যাও। তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। আমার কথাটা শুনে মা একটু নরম সুরে আমার কাঁধে হাত রেখে বলল, একটা কথা বলবো? কি বলো? তোর কি নিশির সাথে কিছু হয়েছে? কই না তো। আসলে আজ না বলে চলে গেছে তো তাই। আসলে এতদিন ধরে নিশির সাথে আমার যা হয়েছে তা মাকে বুঝতে দেইনি, কারণ শুনলে হয়তো কষ্ট হবে তাই। ও আচ্ছা। চা খাবি? না, এখন আর চা খাবো না। আচ্ছা, তুই রেস্ট নে তাহলে। বলেই মা চলে গেল। রুমে বসে বসে ভাবছি নিশির কি এমন হলো যে হঠাৎ রং বদলাতে শুরু করলো। কেননা মানুষ বদলায় মূলত 2টা কারণে। এক, স্বভাবে; 2, টাকার অভাবে। নিশির সাথে হয়তো সেভাবে প্রেম করতে পারিনি, ভালো করে বুঝিনি ওকে বিয়ের আগে। কিন্তু বিয়েটা হয়েছে 3 বছর হলো। আর এই 3 বছরের মাঝে নিশি আমার এবং আমার মায়ের অনেকটা খেয়াল রেখেছে। মায়ের ওষুধ খাওয়া থেকে শুরু করে সময় মতো ঘুমানো, সবকিছু সময় মতোই করতো। নিশি মায়ের কাছে খুব প্রিয় হয়ে উঠেছে। মা তো এখন কথায় কথায় বলে দেন যে নিশির মতো বউ পাওয়া ভাগ্য নয়, সৌভাগ্যের ব্যাপার। যদি স্বভাবে না হয় তাহলে কি নিশির মাঝে এই পরিবর্তনটা টাকার অভাবে? কেননা নিশি বদলানো শুরু করছে যখন আমার চাকরিটা চলে গেছে। কিন্তু টাকার অভাবেই যদি হয় তাহলে নিশি এতদিন কেন কিছু বলল না? হঠাৎ করেই কেন এমন শুরু করলো? নাকি আগে থেকে ও আমার থেকে স্পেস নিতে শুরু করেছে, যা আমি এখন টের পাচ্ছি? কোনটা ঠিক? কি কারণে নিশি এসব শুরু করলো? কেন আমাদের সুখের সংসারে এভাবে আগুন দিচ্ছে নিশি? দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো। নিশি ক্লান্ত হয়ে বাসায় ফিরলো। নিশির কাছে অনেক প্রশ্ন করার ছিল, কিন্তু ওকে দেখে আর কিছু বললাম না। নিশি রুমে ঢুকে ব্যাগটা রেখে ওয়াশরুমে গেল। আমি বসে বসে পেপার দেখছি। নিশি ওয়াশরুমে থেকে এসে চুল বাঁধতে বাঁধতে বলল, লাঞ্চ করেছো? হুম। তোমার ইন্টারভিউ কেমন হয়েছে বলনি তো? তুমি কখনো জানতে চেয়েছো? ও, জানতে চাইনি তাই বলবা না? আমি চুপ। একটা কথা বলার ছিল। বলবো? হুম। কি? আমি 7 দিনের ছুটি পেয়েছি। ভাবতেছি একটু বাসায় যাব। বাবা মা মহিব, ওদের কতদিন দেখি না। ওদের সাথে একটু সময় কাটাবো। কি বলো তুমি? ও আচ্ছা। আমি আর কি বলবো, তোমার ইচ্ছে হলে যাও, ঘুরে আসো। তুমি একা যাবা নিশি? কথাটা বলতে বলতে রুমে প্রবেশ করলো মা। কেন? আদিল কি করলো? ওকেও নিয়ে যাও। কারণ ও নিজেও তো কিছুদিন জব না থাকায় বাসায় বসে বসে সময় কাটাচ্ছে। আসলে মা,
আদিলকে সাথে নিলে আপনাকেও নিতে হয়, কেননা আপনি তো একা একা বাসায় থাকতে পারবেন না। আর ও তো চাকরির জন্য ট্রাই করতেছে। তাই ভাবছি এবার একটু একা যাব। তাহলে তোমারও যাওয়ার প্রয়োজন নেই কেন? আহা, যাক না মা, নিশি যদি একা যেতে চাই তো যাবে। আমি তারপর মা আর কিছু বলল না, শুধু আমার দিকে একবার আর নিশির দিকে একবার তাকাতে লাগলো। সন্ধ্যার সময় বাজার করে এসে মায়ের কাছে জানতে পারলাম নিশি চলে গেছে। আমিও সে বিষয় নিয়ে আর কিছু বললাম না। রুমে এসে হাত মাথার পিছনে রেখে চোখ দুটো বন্ধ করলাম। মুহূর্তেই চোখের সামনে ভাসতে লাগলো সেই সব দিনগুলোর কথা, যখন নিশি এবং আমার মাঝে ভালোবাসা ভরপুর ছিল। তারিখ ৩/৯/২০১৮। অফিসে গিয়ে জানতে পারলাম বস ৩ দিনের জন্য ইউকে চলে গেছে। তাই অফিস 3 দিনের জন্য বন্ধ থাকবে। খুশির খবরটা সাথে সাথে নিশিকে বললাম এবং নিশির প্ল্যান মতো চলে গেলাম কক্সবাজার ঘুরতে। সারাদিন ঘোরাঘুরি শেষে হোটেলে ডিনার সেরে আমি মোবাইলে সারাদিনে নিশির তোলা পিকগুলো দেখছি। আর নিশি আয়নার সামনে বসে গুনগুন করে গান গাইছে। নিশির পরনে ছিল কালো একটা নাইটি। নিশিকে দেখে নিজের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তাই মোবাইলটা রেখে নিশির কাছে গিয়ে জড়িয়ে ধরে ওর গালে নিজের গাল ঘষতে লাগলাম। হাতে থাকা চিরুনি রেখে আয়নার দিকে তাকিয়ে চোখ গরম করে বলল, এসব কি সোহাগ? ছাড়ো। কেন? আরে লাগছে তো। কি? কি বোঝো না? আমার থেকে নিজেকে মুক্ত করে। না, তোমার মুখের ওসব খুব লাগে আমার গালে। আমার মুখের এসব? গালে হাত দিয়ে হুম, ওই দাড়িগুলো। তাই নাকি শয়তান? আচ্ছা আসো, বিষে বিষে বিষক্ষয় করে দিই। না না, আমার লাগবে না। হা হা, যা ভাগ শয়তান। কিরে, খাবি না? মায়ের ডাকে বাস্তবে ফিরলাম। হুম দাও, তুই টেবিলে বস, আমি নিয়ে আসি। ওকে বলে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম। আজ ৩ তারিখ। সকালে রেডি হচ্ছি সেই বসের সাথে দেখা করার জন্য। এমন সময় নিশি এসে বলল, কোথাও যাচ্ছ মনে হয়? হুম, কোথায়? ইন্টারভিউ দিতে। ও। রেডি হয়ে বাসা থেকে বের হলাম। হেঁটে হেঁটে চলে আসলাম সেই অফিসে। কিছুক্ষণ বসে থাকার পর ভিতর থেকে আমাকে ডাকা হলো। আসবো স্যার? জি আসুন, বসুন। ধন্যবাদ স্যার। দেখি আপনার ফাইলগুলো। এই নিন স্যার। ফাইলগুলো এগিয়ে দিয়ে স্যার ফাইলগুলো দেখে বলল, আপনার তো সব বিষয়ে দেখছি ধারণা আছে। জি স্যার। আপনাকে অভিনন্দন। আমরা আমাদের কোম্পানির একজন স্টাফ হিসেবে আপনাকে সিলেক্ট করেছি। আপনি চাইলে কাল থেকে কাজে যোগ দিতে পারেন। স্যারের মুখে কথাটা শুনে হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারলাম না। অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে নিলাম বাসায় যাওয়ার জন্য। বাসার সামনে আসতেই দেখলাম বাসার সামনে লোকের ভিড়। হঠাৎ বাসার সামনে ঠিক কী কারণে লোকের ভিড় বুঝতে পারলাম না। তাড়াতাড়ি করে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে লোক সরিয়ে ভিতরে ঢুকে দেখি সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। আমি দাঁড়িয়ে আছি আর আমার সামনে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। লাশটা কার হতে পারে কিছু বুঝতে পারছি না। লাশটার পাশে আমাদের বাড়িওয়ালা আঙ্কেল ও ওনার স্ত্রী বসে আছে। তাড়াতাড়ি করে রুমে গেলাম মা এবং নিশিকে খুঁজতে। রুমে গিয়ে দেখি নিশি যেন কার সাথে ফোনে কথা বলছে। আমি নিশি বলে ডাক দিলে আমার দিকে ফিরে তাকাই নিশি। তারপর আমি বললাম, নিশি, মা কোথায়? আর ওই বাইরে লাশটা কার? নিশি খুব সাধারণভাবেই উত্তরে বলল, কার আবার? তোমার মায়ের। নিশির কথা প্রথমে বিশ্বাস করতে পারলাম না, তাই বললাম, ও হট হুম। খুব ইচ্ছে করছিল নিশিকে আরো কিছু বলি, কেন কিভাবে হলো জানতে চাই, কিন্তু পারলাম না। আমার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করলো। হাতে পায়ে শক্তি কমে আসতে শুরু করলো। কোনো শব্দই বের হচ্ছিল না আমার মুখ দিয়ে। দেওয়ালে হাত দিয়ে নিজেকে কন্ট্রোল করলাম। তারপর রুম থেকে আস্তে আস্তে বেরিয়ে আমার মায়ের কাছে এলাম। মা লম্বা হয়ে শুয়ে আছে, ঠিক যেভাবে প্রতিদিন শুয়ে থাকে। কে জানি তাকে সাদা কাপড় পরিয়ে দিয়েছে। আমি কাছে আসতেই বাড়িওয়ালা আঙ্কেল সহ 2-3 জন আমাকে ধরতে আসলে আমি না করে দিলাম। মায়ের মাথার কাছে বসে পড়লাম। আঙ্কেল মায়ের মুখের উপর থেকে কাপড় সরিয়ে দিলেন। মা চোখ বন্ধ করে শুয়ে আছে, মনে হচ্ছে যেন ঘুমাচ্ছে আমার মা। হঠাৎ বুঝতে পারলাম আমার দম কেমন জানি বন্ধ হয়ে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। কান্নায় ফেটে পড়লাম আমি। পাগলের মতো মায়ের মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগলাম। আমাকে ধরে তোলা হলো, কিন্তু আমি আবার বসে পড়লাম পাশের পায়ের কাছে। মায়ের পা ধরে যে কতক্ষণ কেঁদেছি জানা নেই। হঠাৎ হুঁশে ফিরে দেখি আমি একটা চলন্ত গাড়িতে। গাড়িটা দেখে বুঝলাম এটা একটা লাশ বহন গাড়ি। পাশে আমাকে ধরে বসে আছে মুকুট। মুকুট সম্পর্কে আমার ছোট ভাই এখানেই, মানে ঢাকাতে পরিচয় হওয়া। মুকুটের সাথে পরিচয় খুব বেশি দিনের না, 1 বছরের মতো হবে। কিন্তু দেখা হলেই বলতো, ভাইয়া একটু ছুটি নিয়ে চলুন না,
আপনাদের এলাকাটা ঘুরে আসি। বিশ্বাস করুন, আমার খুব ইচ্ছে গ্রাম দেখব। গ্রাম দেখতে আমার খুব ভালো লাগে। আসলে শহরের ছেলে তো, প্রায় সময় মুকুট বলতো নিয়ে চলুন না ভাইয়া একদিন। মুকুটকে সেই সময় নিয়ে যেতে না পারলেও আজ নিয়ে যাচ্ছি আমার গ্রামে। আর সেটাও কিনা, কথাটা ভাবতেই দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। আমি বা হাত দিয়ে চোখ মুছেও শেষ হয় না পানি। জানি না আমার চোখে এত পানি কেন। হয়তো কপালে বেশি দুঃখ তাই। আমার সামনের সিটেই বসা ছিল নিশি। মুখে শোকের কোনো ছায়া নেই। যা আছে সব অভিনয়। নিশির থেকেও মুকুটকে বেশি শোকাহত মনে হচ্ছে। ঘড়িতে দেখি রাত প্রায় 11টা। গাড়িগুলো ছুটে চলছে নিজের গন্তব্যের দিকে। একটার পর একটা গাড়িকে ছাড়িয়ে যাচ্ছে আমাদের গাড়িটা। মায়ের ইচ্ছে মতো মাকে দাফন করতেই মাকে গ্রামে নিয়ে যাচ্ছি। নিশি জানতো মায়ের এই ইচ্ছেটার কথা। হয়তো নিশি বলেছে সবাইকে। আমি তো সেই সময় হুঁশে ছিলাম না, তাই তারা গাড়ি ভাড়া করে দিয়েছে। আমরা আমাদের গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় শেষ। আমাদের বাড়ির সামনে গাড়ি পৌঁছাতে গ্রামের সবাই গাড়ির সামনে ভিড় জমাতে শুরু করলো। মনিকা চাচি, আমার ছোট চাচার স্ত্রী, চিৎকার দিয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো। আমি কাঁদি না, শুধু চোখের জল মুছি। চারদিকে তাকিয়ে দেখি ছোট মামা, বড় মামা, বড় আঙ্কেল, ছোট আঙ্কেল, চাচাতো মামাতো ভাই বোনেরা সবাই এসেছে। সবার চোখেই পানি। সবার প্রিয় পাত্র ছিল আমার মা। বাবার অনুপস্থিতিতে মাই সবাইকে আগলে রাখতো। বাবা যখন চলে যান তখন আমি ছিলাম 10ম শ্রেণীর ছাত্র। মাকে দেখেছিলাম কিভাবে সংসার আগলে রাখতেন। সবাই কাঁদছে, কিন্তু আমি সবার মতো কাঁদতে পারছি না। কারণ আমি যদি কান্নায় ভেঙে পড়ি, তাহলে সোহেল, সজীব, মামুন এরা সবাই ভেঙে পড়বে। বাড়ির বড় ছেলেদের সব সময় সব কিছু মানিয়ে নিতে হয়, সেটা আপনজন মারা গেলেও। পূর্ব আকাশে সূর্য আস্তে আস্তে তার আগমনী বার্তা দিচ্ছে। লাল হয়ে উদয় হচ্ছে সূর্য। মামা চাচারা ঠিক করলো সকাল 10টায় দাপন করা হবে মাকে। সেটাই হলো। 10টায় মাকে দাপন করলাম। দেখতে দেখতে চলে গেল প্রায় 5 দিন। এর মধ্যে জানতে পারলাম মুকুট নাকি আমার মামাতো বোন দিয়াকে পছন্দ করেছে, বিয়ে করতে চায়। কথাটা জানতে পারি বড় মামার কাছে। উনি সকালে মুকুটের সম্পর্কে জানতে চায় আমার কাছে। কেন জানতে চাইলে এসব বলে আমায়, আর আমার মতামত জানতে চায়। আমিও না বলিনি, কারণ মুকুট ছেলেটা খারাপ না, শহরের হলেও যথেষ্ট ভদ্র, আর লেখাপড়াও নাকি ভালো। রাত প্রায় 10টা। আমি ডিনার সেরে পুকুর পাড়ে গেলাম। মায়ের কবরটা দেখে আসবো, সাথে প্রকৃতির সাথেও একটু কথা বলে আসবো। কিন্তু গিয়ে দেখি কে বা কারা যেন কথা বলছে। আমি একটু মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারলাম সেখানে নিশি আছে। পুকুর পাড়ে গিয়ে কারো কথা বলার আওয়াজ শুনে একটু কাছে গিয়ে দেখি নিশি মুকুটের কলার ধরে কি যেন বলছে। মুকুট নিশির হাত থেকে কলার ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে ফাঁসানোর ভয় দেখিয়ে লাভ নাই। যতটা আমি দোষী, তুমিও ঠিক ততটাই দোষী। তারপর নিশি মুকুটকে একটা থাপ্পড় মেরে বলল, আর আমাকে ঠকানোর দোষটা কার? আমার। কি? আমি তোমাকে ঠকিয়েছি? তা নয় তো কি। এতদিন আমার সাথে ওসব করে এখন দিয়াকে দেখে আমাকে ছেড়ে দিচ্ছ। চরিত্রহীন। আমি চরিত্রহীন হলে তুমি কি? তুমি যে নিজের বরকে ঠকিয়ে আমার সাথে হোটেলে নিজের রুমে মজা করেছো, সেটা হয়েছে। চুপ করো, কেউ শুনলে সমস্যা হবে। কিন্তু কিন্তু কি? তুমি দিয়াকে বিয়ে করবে না। তুমি শুধু আমার। আমাকে বিয়ে করো। অনেক ভালোবাসবো তোমায়। অনেক কিছু করেছি তোমায় পাওয়ার জন্য। বলেই নিশি মুকুটকে জড়িয়ে ধরলো। মুকুট নিশির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমায় বিয়ে করবো আমি? হা হা, এত স্বপ্ন দেখা বাদ দাও। তুমি আদিলের সাথেই ঠিক আছো। প্লিজ মুকুট, আমাকে বিয়ে করো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বিশ্বাস করো। আরে চুপ, তোকে বিশ্বাস করবো আমি? আমি কি আদিলের মতো বোকা নাকি, যে মেয়ে নিজের শারীরিক সুখের জন্য নিজের শাশুড়িকে ঘুমের ওষুধ ওভারডোজ দিয়ে মেরে ফেলতে পারে, তাকে বিশ্বাস করব আমি? আমার মাকে নিশেই মেরেছে। কথাটা শুনে বড় ধরনের একটা ধাক্কা পেলাম, কিন্তু নিজেকে কন্ট্রোল করে আবার ওদের কথায় মনোযোগ দিলাম। নিশি বলল, আমি কি ওসব শুধু নিজের জন্য করেছি? তো কার জন্য করছো? তোমার আমার দুজনের জন্যই করেছি। কারণ ওই বুড়িটা কিছুটা বুঝতে পেরে গিয়েছিল যে তুমি আদিলের অনুপস্থিতিতে আমার রুমে আসো। দেখো যা হয়েছে সেটা বাদ দাও। এখন তুমি যদি আর দিয়ার মাঝে আসার চেষ্টা করো, তাহলে ভালো হবে না। তাই বলছি তুমি আদিলের সাথেই থাকো। পারবো না। কেন পারবা না? আদিল তোমার বর। হুম, আদিল আমার বর, কিন্তু তুমি আমার ভালোবাসা। ধুর। দেখো,
তুমি যদি ভেবে থাকো এসব বলে তুমি আমাকে এই বিয়েটা থেকে আটকাতে পারবে, তাহলে ভুল ভাবছো তুমি। আমি তোমাকে কোনোদিন বিয়ে করতে পারবো না। নিশি আর মুকুটের কথাগুলো শুনে ঠিক রিয়েক্ট করব বুঝতে পারছি না। মাথায় যেন কিছু ঢুকছে না। নিশি আমার মাকে মেরেছে। এমনটা করতে পারলো নিশি? যে মহিলা নিশিকে নিজের মেয়ের মতো দেখতো, তাকেই নিশি নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্যই তাহলে এসব হয়েছে। দোষটা আসলে কার? আমার, যে কিনা নিজের জীবন সঙ্গিনী বেছে নিতে ভুল করেছি? নাকি দোষটা নিশির, যে আমার আমার মায়ের ভালোবাসাটা বোঝেনি? নাকি মুকুটের, যে আমার বিশ্বাসের মূল্য দেয়নি? এসব দাঁড়িয়ে ভাবার মাঝে আমার উপস্থিত বুঝতে পেরে কাপা গলায় নিশি বলল, কে? কে ওখানে? ওরা আমাকে দেখার আগে আমি আবার রুমে চলে আসলাম। এসে ঘুমানোর ভান করে শুয়ে পড়লাম। একটু পর নিশি আসলো রুমে। সকালে মামার ডাকে ঘুম ভাঙলো আমার। আমাকে টেনে তুলে মামা বলল, কিরে, সকাল সকাল আমাদের বাসায় পুলিশ কেন? মামার মুখে পুলিশের কথা শুনে ঘুম উড়ে গেল। বললাম, চলো তো দেখি। মামাকে নিয়ে বাইরে বের হয়ে আসলাম। একজন এএসআই সহ দুইজন কনস্টেবল এসেছে। উঠানে বসে আছে। আমাকে দেখেই বলল, আপনি আদিল? জি। কাল রাতে আমাদের কল করেছিল কে? এতক্ষণে নিশি মুকুট সহ সবাই এসে গেছে উঠোনে। আমি, বলে সবার সামনে চলে আসলো দিয়া। দিয়ার কাছে গিয়ে আমি বললাম, কেন? দুজন মানুষ টুপির জানোয়ারকে ধরিয়ে দেওয়ার জন্য। দিয়ার মুখে কথাটা শুনে সবাই চমকে গেল। কি? কি বলছিস সেসব? জি, আমি ঠিকই বলছি ভাইয়া। তুই মানুষ নাকি রোবট, হ্যাঁ? একটা মেয়ে তোর মাকে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেললো। তুই তাকে চিনিস, জানিস, কিন্তু কিছু বলছিস না। কেন ভাইয়া? কেন? ওই নিশি তোকে কি কিছু করেছে নাকি? আমি তোকে কথাটা বলেই দিয়া দৌড়ে নিশির কাছে গিয়ে নিশিকে চুল ধরে একটা টান দিয়ে মাটিতে ফেলে দিল। সাথে সাথে ছোট চাচি মামি সবাই দিয়াকে ধরে নিশিকে ছাড়িয়ে দিল। দিয়া একটা ঝটকা মেরে সবাইকে ফেলে দিয়ে মুকুটের কলার ধরে বলল, কুত্তার বাচ্চা, আমাকে বিয়ে করবি তুই? তোর বিয়ের শখ মিটাবো আজ। ওই রিয়া, লাঠি নিয়ে আয়। আজ শুয়োরের বাচ্চাদের মেরেই ফেলবো। দিয়ার এরকম করা দেখে ছোট চাচা দিয়ার থেকে মুকুটকে ছাড়িয়ে নেয়। দিয়াকে রুমে দিয়ে আসলো। তারপর সাধারণভাবেই আমাকে বলা হলো ঠিক কি হয়েছে। আমিও সব বলে দিলাম। আমার সব কিছু নর্মালি বলা দেখে সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে আর বলছে, আদিল কথাগুলো এতটা নর্মালি কি করে বলছে? সবার মুখে অবাক হওয়া ছাপ সুস্পষ্ট। আপনি যা বলছেন তার কোনো প্রমাণ আছে? পুলিশ, ওদের প্রশ্ন করলেই প্রমাণ পেয়ে যাবেন। তারপর নিশি আমার দিকে একবার তাকিয়ে সব পুলিশের কাছে সব বলে দেয় নিশি। পুলিশ ওদের নিয়ে চলে গেল। মামা আমার দিকে হা করে তাকিয়ে আছে, হয়তো এটা ভাবছে আমি এত নর্মালি বললাম কিভাবে। মামার মনে এসব প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক, কিন্তু মামা কি জানে, যে মানুষ আঘাত পেতে পেতে একদিন এমন হয়ে যায়, সে কাঁদতে ভুলে যায়। নিশি থেকে তো জীবনে কম আঘাত পায়নি, তাই হয়তো পাথর হয়ে গেছি। উঠান থেকে রুমে এসে শুয়ে পড়লাম। আপনারা হয়তো ভাবছেন আমি কেন এত কিছুর পরেও চুপ ছিলাম, কেন আমি পুলিশকে ডাকিনি। ভাবছেন তো? চলুন বলছি। তবে দিয়া ব্যাপারটা কিভাবে জানতে পারলো আমি ঠিক জানি না। হয়তো দিয়াও আমার মতো নিশি এবং মুকুটের, অথবা আমার এবং নিশির মাঝে কথা হওয়ার সময় সব শুনেছে। কাল রাতে আমি নিশি রুমে আসার পর নিশি চুপচাপ ঘুমিয়ে পড়েনি। নিশির সাথে বেশ কিছুক্ষণ কথা হয় আমার। আমি যখন ঘুমের ভান করে শুয়েছিলাম তখন নিশি রুমে এসে বলেছিল, আমি জানি তুমি ঘুমাওনি, আর এটাও জানি তুমি সেই ব্যক্তি যে পুকুর পাড়ে আমার আর মুকুটের কথাগুলো শুনেছো। শোয়া থেকে উঠে বসলাম, তারপর নিশিকে একটা চড় মারতে গিয়েও পারলাম না। তারপর চিৎকার করে বললাম, কি দোষ ছিল আমার মায়ের? কেন মারলে আমার মাকে? নিশি খুব সাধারণভাবেই বলল, অন্ধ হয়ে গিয়েছিলাম আমি একজন বেঈমানের প্রেমে। হা হা, দুনিয়াটা বড় অদ্ভুত, তাই না নিশি? একজন বেঈমান হয়ে আবার আরেকজনকে বলছে বেঈমান। হয়তো সেটাই। কেন ঠকালে আমায় নিশি? আমি যদি বলি এই প্রশ্নটা করার অধিকার তোমার নেই, মানে একবার মনে করে দেখো তো, তুমি যখন জব করতা তখন ঠিক কতটা সময় থাকতো তোমার হাতে আমাকে দেওয়ার জন্য? ঠিক বুঝলাম না। ওকে, আমি বুঝিয়ে বলছি। তুমি সকালে ঘুম থেকে উঠে অফিসে চলে যাইতা আর ফিরে আসতা সেই রাত 8টা 9টার সময়, এসেই ডিনার করে ঘুমিয়ে পড়তা। তো এখন আমায় বলো, এখানে ভালোবাসাটা কোথায়? শুধু কি আই লাভ ইউ, আই মিস ইউ এই শব্দগুলোর মাঝেই ভালোবাসা সীমাবদ্ধ? নাকি একটা যুবতী মেয়ের নেশা বলেও কিছু থাকে? দিন শেষে তারও কিছু চাহিদা থাকে। নিশির কথাগুলো শুনে অবাক হয়ে গেলাম। নিশি আবার বলল,
একটা মেয়ে তখনই অন্য কারো আমের গাছের নিচে আম কুড়াতে যায় যখন তার আমের গাছ না থাকে। আর তুমি তো আমার কাছে থেকেও ছিলে না। কি বলবো কিছু বুঝতে পারছি না। নিশির কথাগুলো ভুল নাকি ঠিক জানা নেই আমার। এসব ভাবার মাঝে নিশি হঠাৎ আমার দুই পা ধরে কাঁদতে শুরু করলো আর বলল, আমায় কি মাফ করা যায় না? আমি বুঝতে পেরে গেছি আমার ভুল হয়েছে। আমায় ক্ষমা করো প্লিজ। আমি বাঁচতে চাই। আমি কিছু বলার আগে নিশি আমার পা ছেড়ে চোখের জল মুছতে মুছতে বলল, তুমি আমায় ডিভোর্স দিয়ে দিও, কিন্তু পুলিশের কাছে দিও না। তুমি তো জানো অন্ধকার আমার একদম ভালো লাগে না। আমি বাঁচতে চাই আদিল, আমি বাঁচতে চাই। 2 মাস কেটে গেল দেখতে দেখতে। আমি এখনো গ্রামেই আছি, কারণ পরিবারের কেউ আর রাজি হয়নি যে আমি আবার শহরে যাই। আমারও ইচ্ছে ছিল না খুব একটা। রুমে বসে বসে হুমায়ুন স্যারের একটা উপন্যাস পড়ছি। এমন সময় মামা আসলো রুমে। এসে বলল, কি করছিস? এই তো মামা বই পড়ছি। বস, এই নে, এখানে 5 লাখ টাকা আছে, এখানে একটা ব্যবসা শুরু কর। কিন্তু মামা, আর কোনো কিন্তু নয়। এবার তো ঘর থেকে বের হ। এই ঘরে আর কতদিন থাকবি? 8 বছর পর আমি পুকুরের মাছকে খাবার দিচ্ছি। এমন সময় বাবা বাবা ডাক শুনে পিছনে ফিরে দেখি আয়না এবং আয়শা। আয়না আমার মেয়ে, 5 বছর বয়স, আর আয়শা আমার স্ত্রী। হোম, এখানে মানে গ্রামী মামা চাচারা দেখে একটা বিয়ে দেয় আমার। আমার স্ত্রীর নাম আয়শা, আর আমি একজন খামারি, মাছ চাষ করি। আয়নার ডাকে সাড়া দিয়ে বললাম, কি হয়েছে আমার রাজকুমারীর? খাবার নিয়ে এসেছি, জলদি আসো খাবে। আচ্ছা আসতেছি। পুকুর থেকে উঠে হাত মুখ ধুয়ে পুকুর পাড়ে বসে পড়লাম খাবার জন্য। খাবার খাওয়া শেষে আয়শা সবকিছু গুছিয়ে নিচ্ছে বাড়ি যাওয়ার জন্য। কিন্তু আয়শার সামনের চুলগুলো বারবার চোখের সামনে এসে বিরক্ত করছিল ওকে। তাই আয়শা ওর সামনে আসা চুলগুলো বারবার কানে গুজে দিচ্ছে। চুলগুলো আবার সামনে আসলে আমি হাত বাড়িয়ে ওর কানে গুজে দিই। গুজে দেওয়ায় আয়শা চোখ ঘুরিয়ে একটু চোখ নরম করে বলল, লজ্জা শরম নাই নাকি? আয়না আছে দেখছো না? আয়নার দিকে আর চোখে তাকিয়ে দেখি আমার দিকেই তাকাচ্ছে। তারপর আমাকে বলল, কি হুম, আবার মায়ের সাথে দুষ্টুমি হচ্ছে? আমি বললাম, কই না তো। আমি না তোমার মা, আমাকেও মিথ্যা বলো? আয়নার মুখে মায়ের কথা শুনে ওকে টেনে বুকে জড়িয়ে ধরলাম। আয়শা সবকিছু বুঝতে পেরে আমার কাঁধে হাত রাখলো আর বলল, দুঃখ করো না। এমন সময় মাথার উপরের গাছ থেকে একটা পাতা এসে পড়লো আমাদের সামনে। আয়না সেই পাতাটা হাতে নিয়ে বলল, চলো মা বাসায় যাই। আয়না আর আয়শা চলে যেতে লাগলো, আর আমি তাকিয়ে আছি ওদের দিকে। চোখের আড়াল হওয়া অবধি। সমাপ্ত। পুরো গল্পটা কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।